ওকে বাচ্চারা, এই যে আমি তোমাদের রাস্তার চলে আসলাম তোমাদের সামনে। তো কেমন আছো তোমরা সবাই? বলো। এটু পরিবারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর কি অবস্থা তোমাদের বলো? হ্যাঁ, এই যে আমি চলে এসেছি বাবারা, তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা, তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। তোমাদের তাই নাকি? আমিও খুব এক্সাইটেড, বুঝছো? তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? তো ইনি হলাম আমি, তোমাদের রাস্তার এরকম পোস্ট নিয়ে ছবি উঠেছি, একটু দেখাইলাম আর কি। তো চলো আজকে আমরা জানবো এই মহাবিশ্ব বা এই যে পৃথিবীটা আছে এটা কিভাবে তৈরি হয়েছে, এই ব্যাপারে আমরা একটু রিভিশন দিব, ঠিক আছে? রিভিশন কেন বলতেছি, কারণ এই অধ্যায়ের ব্যাপারে তোমাদের ক্লাস আমি নিয়েছিলাম এবং খুব ভালোভাবে নিয়েছিলাম। তোমরা যারা করেছো ক্লাস, আমার মনে হয় তোমাদের এই অধ্যায়ে অন্তত পক্ষে কোনো সমস্যা থাকার কথা না। তবুও আমরা মানুষ, আমাদের সমস্যা থাকেই, সেই জন্য আমরা আবারও জিনিসগুলা প্র্যাকটিস করব, তাই না? শুধু পড়ালেই হবে না, তোমাদেরও পড়তে হবে যেন পরীক্ষাতে তোমাদের রেজাল্টটা ভালো হয়। এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট, তোমরা সবসময় মনে রাখবা যে আমাদের ভেতর অনেকে থাকে একটু দুর্বল, তারা ভয় পায় যে স্যার আমরা কি এই জিনিসটা পারবো কি পারবো না, বা অনেকে ভাবে যে আমরা এই জিনিসটা হয়তো করতে পারবো না। মানে তুমি যখন কোনো জিনিসটাকে কঠিন ভেবে নিবা, সেটা তোমার কাছে কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি যদি, হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেটা অবশ্যই কঠিন, কিন্তু তুমি যদি ভেবে নাও যে এই কঠিন জিনিসটাকে আমি পারবোই, আমার পারতেই হবে, তোমার 1 ঘন্টা লাগে তুমি 2 ঘন্টা নাও, তোমার 2 ঘন্টা লাগে তুমি 4 ঘন্টা নাও, সময় আছে তোমার কাছে, তাই না? তুমি এটা নিবা, নেওয়ার পরে এই জিনিসটা কি করবা, বারবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ দেখবা তুমি ওখানে সবচাইতে ভালো করবা, ঠিক আছে? এবং আরেকটা একটু মজার ব্যাপার বলি, সেটা হলো তোমাদের ভেতরে, বা আমিই বলি, ধরো আমিই বললাম, আমি যখন ছোট ছিলাম মাঝে মাঝে এরকম হতো যে ধরো এই জিনিসটা, এই টপিকটা অনেক বেশি কঠিন, আমি কি করতাম, এটা স্কিপ করতাম। স্কিপ কেন করতাম? ভাবতাম যে আমার কোনো ফ্রেন্ড থাকলে তার থেকে দেখে নিব। কিন্তু মজার ব্যাপার হলো যে যেটা আমি পারতাম না, আমার ফ্রেন্ডও পারতো না, বুঝছো? মানে যেটা কঠিন সেটা সবাই স্কিপ করতে চায়, ঠিক আছে? তো নিজে পড়ো, পরিশ্রম করো, ইনশাআল্লাহ ভালো কিছু পাবা, ঠিক আছে? আর যদি ফাঁকি দাও, কাজ না করো, পড়াশোনা না করো, ধরাটাও তুমি খাবা, বুঝছো? তাই বি কেয়ারফুল অ্যাবাউট ইউর স্টাডিজ, খুব ভালোভাবে পড়াশোনা করো ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তোমাদের এই মাসিক ক্লাসগুলো পাবো ইনশাআল্লাহ, তারপরে তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, প্রথমেই আছে বিগ ব্যাং তথ্য। আসলে বিগ ব্যাং তথ্যটা বলতে কি বোঝায় আমি যদি তোমাদের বলি, ধারণা করা হয় যে এই যে আমাদের পৃথিবী, সৌরজগৎ, নক্ষত্র, এই সকল কিছু একটা মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। অনুমান করা হয় অলমোস্ট 13.7 বিলিয়ন, সরি 13.7 বিলিয়ন বছর আগে, বা 1300 কোটি বছর আগে একটা মহাবিস্ফোরণ হয়। এবং এই মহাবিস্ফোরণের ফলেই আমাদের পৃথিবী, সূর্য, নক্ষত্র তৈরি হয়েছে। এবং এই মহাবিস্ফোরণকেই বলা হয় বিগ ব্যাং তত্ত্ব, ঠিক আছে? মানে এটা একটা মতামত, এটা সম্পূর্ণ কাল্পনিক। এটা মনে করো যে একদম যে যুক্তি দ্বারা প্রমাণিত, মানে একদম হুবহু প্রমাণিত এমন না, বাট বিজ্ঞানীরা এটা মনে করেন এবং অনেকটাই মনে করো যে মানে এটা সবাই মেনে নিয়েছে বিজ্ঞানী, বাট এটা কতটুকু সত্য এটা বিজ্ঞানীদের ভিতরে অনেকের ডাউট আছে। তো যাই হোক, আমরা এটা আপাতত মনে করি যেহেতু বিজ্ঞানীরা বলেছেন, এটা আমরা আপাতত সত্যভাবেই এটা পড়াশোনা করি, ঠিক আছে? তো দেখো, এই যে বিগ ব্যাং তথ্য আমি যেটা তোমাদের বলতেছিলাম, যে এখানে কি ছিল, দেখো, কোটি কোটি বছর পূর্বে, কত কোটি বছর পূর্বে? অলমোস্ট 13.7 বিলিয়ন, বা 1300 কোটি বছর আগে, ঠিক আছে? 1300 কোটি বছর আগে, 1300 কোটি বছর আগে, 1300 কোটি বছর আগে চিন্তা করা হয় যে আমাদের এই যে সকল পদার্থ ছিল একটা কেন্দ্রভূত, মানে ছোট্ট একটা গোলকের ভিতর ছিল, এবং সব পদার্থগুলো কি ছিল? একত্রে ছিল এবং প্রচন্ড চাপে এবং তাপে ছিল, প্রচন্ড চাপে এবং কি তাপে ছিল। তো দেখো বলেছে বিশ্বের সব কিছুই খুব ছোট ছোট, অর্থাৎ ভীষণ ভারী গরম একটা বস্তু পিণ্ড ছিল, যেটা আমি তোমাদের মাত্রই বললাম। হঠাৎ সেটা বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকেই
মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং বলা হয়। মহাবিস্ফোরণের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আসলে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা এই যে ব্যাপারটা বুঝতে পারলাম যে এই মহাবিস্ফোরণের থেকেই আমাদের এই পৃথিবীগুলা তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের একটু ছক করে দেখাতে চাই। তার আগে তোমরা অনেকে একটু কমেন্ট করেছো, আমি একটু তোমাদের কমেন্টগুলো নিয়ে নেই, দেখি কি অবস্থা। আচ্ছা, তোমার এই স্কলারশিপ ব্যাপারে বাবা তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বলো, আর যদি না হয় আমি এই ব্যাপারটা জানাচ্ছি, টেনশন করো না। তোমাদের যে সমস্যাটা আছে ওটা মানে একাডেমিক যে সমস্যাগুলো চেষ্টা করবে বাবারা যে গ্রুপে জানানোর, বা মনে করো যে আমাকেও জানাইতে পারো, সমস্যা নাই, ইনবক্সে জানাইলা বাবা। আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ কাকশি? তো যেটা বলতেছিলাম, তো তোমাদের যে মানে স্কলারশিপের ব্যাপারটা আছে সেটা হয়তো তোমাদের দিয়ে দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, সবকিছুর একটু প্রসেস করতে একটু সময় লাগে বাবারা। দেখো এই যে তোমাদের ক্লাস হচ্ছে, মনে করো এই লেকচার শিট তৈরি হচ্ছে, বই বের করা হবে তোমাদের জন্য, তো এই জিনিসগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, বুঝছো? তো একটু মনে করো ধৈর্য ধরো, তোমরা সবকিছু পাবা। আর যে কোনো সমস্যা হলে তোমাদের হেল্পলাইন তো আছে, সেখানে তোমরা কল দিবা। ওকে, তো আমরা জিনিসটা শুরু করি, চলো। আচ্ছা আহসাব, ঠিক আছে, তাহলে আমি তোমার কথাটা আমি জানাচ্ছি ম্যানেজমেন্টকে। ওকে বাবা, স্ক্রিন তো দেখা যাচ্ছে বাবা। তোমার হয়তো সমস্যা সাদিয়া আক্তার, বুঝছো? একটু করো, কেটে আবার ঢুকো, কেটে আবার ঢুকো। ঠিক আছে সাদিয়া আক্তার, কেটে আবার ঢুকো বাবা। আচ্ছা দেখো, যেটা আমি বলতেছিলাম যে আমাদের এই যে জিনিসগুলো আছে, এটা আমি তোমাদের একটু ছক করে দেখাই যেন তোমাদের একটু ভালো মনে থাকে। ঠিক আছে, তো দেখো, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, নাকি কালো আছে? তো দেখো, অলমোস্ট 1300 বছর পূর্বে, 1300 বছর পূর্বে অলমোস্ট কত বছর পূর্বে? 1300 বছর পূর্বে। ঠিক আছে, 1300 বছর পূর্বে ধারণা করা হয় যে সকল অণু পদার্থগুলো এক জায়গায় ঘনীভূত ছিল, একটা বিন্দুতে ঘনীভূত ছিল। সকল পদার্থগুলো কি ছিল? এক জায়গায় ঘনীভূত ছিল। ঠিক আছে, একটু বড়টা নেই, ঠিক আছে, একটু বড়টা নেই যেন তোমাদের একটু দেখানোর সুবিধা হয়। তো যেটা আমি বলতেছিলাম, দেখো প্রায় 1300 বছর পূর্বে কি ছিল? সকল কিছু একটা জায়গায় ছিল। ঠিক আছে, মানে সকল যে পদার্থগুলো ছিল, সকল পদার্থ একটা জায়গায় কি ছিল? একটা জায়গায় মনে করো যে একদম কেন্দ্রীভূত হয়েছিল। ঠিক আছে, তো এই যে, আচ্ছা জিনিসটা মোটেও ভালো দেখাচ্ছে না, আমি তোমাদের একটু ভালোভাবেই লিখে বোঝাই, কারণ ওটার মধ্যে দেখা যায় আটে আটে না। তো আমি আগে লিখে নিই, তারপরে তোমাদের সুন্দর করে বক্স দিয়ে বুঝাবো। ঠিক আছে, তো কি প্রায় 1300 বছর, 1300 বছর পূর্বে, সকল পদার্থ 1300 বছর পূর্বে সকল পদার্থ একসাথে কি ছিল? ঘনীভূত ছিল। ঠিক আছে, সকল পদার্থ একটা বিন্দুতে প্রচন্ড তাপে, ঠিক আছে, প্রচন্ড তাপে এবং একসাথে কি ছিল? ঘনীভূত ছিল, মানে একসাথে একদম একত্র ছিল, একদম প্রচন্ড তাপে ছিল, বুঝছো? ছিল
ওকে, এটা হলো সর্বপ্রথম ধাপ। এই ধাপে সকল পদার্থ একত্রে ছিল এবং এটা আনুমানিক ধরা হয় 1300 বছর পূর্বে। এরপরে কি হলো, এরপরে সকল পদার্থগুলো মনে করো একদম মহাবিস্ফোরণ হলো। কারণ যখন সব পদার্থগুলো একত্রে থাকতে লাগে, সেখানে যদি তুমি প্রচন্ড তাপ দাও, চাপ দাও, সেটা কিন্তু একসময় ব্লাস্ট হয়ে যাবে, তাই না? এখানেও সেই একই কাজ হলো, কি হলো, ব্লাস্ট হলো, বিস্ফোরণ হলো। তো এই বিস্ফোরণের ফলে, এই যে বিস্ফোরণ আছে, এই যে বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হওয়ার ফলে আমাদের মনে করো তৈরি হলো বিস্ফোরিত হইলো, ঠিক আছে? বিস্ফোরিত হওয়ার কারণে এগুলো মূলত ছিল কি পদার্থ এবং, ঠিক আছে, বিস্ফোরিত হইলো, ঠিক আছে? তো বিস্ফোরণ হওয়ার পরে এগুলো চারিদিকে মনে করো বিস্তার লাভ করতে থাকলো। কি লাভ করতে থাকলো? বিস্তার লাভ করতে থাকলো। এবং এই যে বিস্ফোরণটা হইলো, এখান থেকেই মূলত তৈরি হইলো আমাদের অণু, পরমাণু এবং বিভিন্ন গ্যাসীয় পদার্থ। এবং এই গ্যাসীয় পদার্থগুলো কিন্তু প্রথমের দিকে ছিল, মনে করো যে কি ছিল, প্রচন্ড উত্তপ্ত ছিল। ধীরে ধীরে এগুলো কি হইতে লাগলো? ঠান্ডা হইতে লাগলো। ঠান্ডা হয়ে এগুলো মনে করো এক পর্যায়ে আমাদের পৃথিবী তৈরি হলো এবং হাইড্রোজেন, হিলিয়াম মিলে আমাদের তৈরি হলো সূর্য। তো তুলনা করা হয় যে এই যে বিস্ফোরণটা হয়েছিল, এটা তোমার, আমি একটু ধাপে ধাপে আবার একটু বলছি, দেখো। প্রথমে কি হলো, 1300 বছর পূর্বে সকল পদার্থ একটা বিন্দুতে প্রচন্ড তাপ এবং চাপে একসাথে কি ছিল? ঘনীভূত ছিল। বিস্ফোরিত হওয়ার পরে এগুলো আবার মনে করো কি করলো? চারদিকে ছড়িয়ে পড়লো, ঠিক আছে? এগুলো কি করলো? চারদিকে ছড়িয়ে পড়লো। চারদিকে ছড়িয়ে পড়লো, চারদিকে ছড়িয়ে পড়লো। এই ছড়িয়ে যাওয়ার পরে আমাদের যে অণুগুলো ছিল, মানে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো ছিল, এই গ্যাসীয় পদার্থ থেকে তৈরি হলো সূর্য। সূর্য তৈরি হলো, ঠিক আছে? সূর্য তৈরি হলো সূর্য। এবং বাদ বাকি যে গ্যাসীয় পদার্থগুলো বেঁচে গেল, মানে যে সকল গ্যাসীয় পদার্থ না, অন্য পদার্থগুলো যে বেঁচে গেল, সেই পদার্থ থেকে তৈরি হলো আমাদের পৃথিবী। সরি, সূর্য না, পৃথিবী। পৃথিবী, ওকে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এই যে আমাদের পৃথিবীটা ছিল, এটা কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? তো তোমরা বলো, এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো নাকি বুঝোনি? আমাকে একটু বলো, সবাই একটু জানাও, তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বলো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? একটু আমাকে জানাও। অলমোস্ট 1300 বছর আগে সকল পদার্থগুলো ছিল একটা গোলকের ভেতর। তোমরা একটু নোট করতেছো, সেগুলো একটু মিলিয়ে নিও। 1300 বছর কি ছিল? একটা গোলকের ভেতর ছিল, এবং সেই গোলকগুলো ছিল প্রচন্ড তাপে এবং চাপে সকল পদার্থগুলো একদম এক জায়গায় ছিল, একদম কেন্দ্রীভূত ছিল। এই একত্রে থাকার ফলে এই পদার্থগুলো প্রচন্ড তাপ ছিল, চাপ ছিল, যার ফলে একটা মহাবিস্ফোরণ হয়। এবং এই মহাবিস্ফোরণেরকেই বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। এবং এই যে বিগ ব্যাং তত্ত্বটা আছে, এই বিগ ব্যাং তত্ত্বটা মূলত মনে করো অনেক বিজ্ঞানী মেনে নিয়েছেন। তো পরের স্টেপ কি? এই বিস্ফোরণের ফলে এই গ্যালাক্সিগুলো মনে করো যে
একের পর এক কি হতে লাগলো, মনে করো বিস্তার লাভ করতে শুরু করলো। এই জন্য মহাকাশের কিন্তু কোনো সীমানা এখনো বিজ্ঞানীরা বের করতে পারে নাই। এই যে এখনো কল্পনা করা হয় যে এই মহাবিশ্বটা এখনো কি হচ্ছে, বিস্তার লাভ করতেছে, মানে ডে বাই ডে বিস্তারিত হচ্ছে, বড় হতে লাগতেছে। তো এই যে বিস্তারিত হচ্ছে, প্লাস যখন বিস্ফোরণ হইলো এর ভিতর কি ছিল, অনেক অণু ছিল, অনেক মনে করো যে ছোট ছোট অণু ছিল, প্লাস গ্যাসীয় পদার্থগুলো ছিল। এই গ্যাসীয় পদার্থগুলো চারিপাশে ছড়িয়ে লাগলো এবং এই গ্যাসীয় পদার্থ একত্রে মিলে আমাদের তৈরি হলো সূর্য। হাইড্রোজেন এবং হিলিয়াম মিলে তৈরি হলো সূর্য এবং বেঁচে যাওয়া অবশিষ্ট পদার্থ থেকে তৈরি হলো আমাদের পৃথিবী। ক্লিয়ার? তো এইভাবে সাধারণত মহাবিস্ফোরণের ফলে আমাদের পৃথিবী এবং সূর্য তৈরি হয়েছে, এটা বিজ্ঞানীরা মনে করেন। আশা করি তোমরা এই কনসেপ্টটা একদম ক্লিয়ার। তো চলো আমরা এখন পরবর্তীতে যাই। দেখো এখন আমি তোমাদের যদি একটা চিত্র দেখাই, এই যে মহাবিস্ফোরণের যে তথ্যটা আছে, দেখো সরি, খেয়াল করো, এই যে কিছুটা এরকম ভাবেই হয়েছে। আমরা যদি একটু দেখাই, আমরা মহাবিস্ফোরণের সমর্থনের সূত্র সম্পর্কে তোমাদের বলে দিয়েছি, মানে এটা অলমোস্ট সবাই মেনে নিয়েছে। তো এটা আমরা মাত্রই দেখলাম। এখন দেখো এই যে আমাদের সূর্য আছে, এখন আমরা একটু সূর্য সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? সূর্য সম্পর্কে জানবো। দেখো আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটি নক্ষত্র হলো সূর্য। এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। আচ্ছা, আমি যদি বলি তোমাদের নক্ষত্র কাকে বলে, তাহলে নক্ষত্র বলতে বোঝায় যাদের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। এবং এই সূর্য যেহেতু নিজস্ব আলো আছে, এই জন্য সূর্যকে নক্ষত্র বলা হয়। তোমরা কেউ বলতে পারবা এই যে সূর্যটা আছে, এই সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়? এই সূর্য ধরা হয় পৃথিবীর চেয়ে অলমোস্ট 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। এবং এই সূর্যে সাধারণত তাপ কিভাবে উৎপন্ন হয় জানো? সাধারণত আমাদের এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা আমাদের সূর্যের অভ্যন্তরে পাওয়া যায়। তো এই দুটো গ্যাস সূর্যের মহাকর্ষ বলের জন্য একত্রিত হয়। একত্রিত হওয়ার সময় এরা একত্রিত হয়ে পরমাণু গঠন করে এবং সেই সময় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়। এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস একত্রিত হওয়ার সময় পরমাণু গঠন করে এবং এর সময় কি হয়, প্রচুর তাপ, মানে প্রচুর শক্তি উৎপাদন হয় এবং এই শক্তি পরবর্তীতে তাপ শক্তি এবং আলোক শক্তি আকারে চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে? আমরা বুঝতে পারলাম এখান থেকে আমরা কি জানলাম, যে সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র বলতে বোঝায় যার নিজস্ব আলো আছে তাকে নক্ষত্র বলে। যার কি আছে? নিজস্ব আলো আছে। ঠিক আছে? তাকে কি বলা হয়? নক্ষত্র বলা হয়। এবং আমাদের এই যে পৃথিবী আছে, পৃথিবীর চাইতে সূর্য অলমোস্ট 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে? মনে রাখবা 13 লক্ষ গুণ বড়। এবং এটা তাপ উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের বিক্রিয়ার জন্য। এখান থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপাদিত হয়। ঠিক আছে? তো আশা করি তোমরা সূর্য সম্পর্কে বুঝতে পেরেছ। তো সূর্য নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। ভালো পারো, মাশাআল্লাহ। ওকে, চলো তো আমরা পরবর্তীতে স্টেপে আমরা চলে যাই। তো দেখো এখন আসো সৌরজগৎ। আসলে সৌরজগৎ বলতে কি বোঝায়? সূর্যকে কেন্দ্র করে প্রত্যেক গ্রহ নক্ষত্র, যে সকল গ্রহ নক্ষত্র ঘুরে, এই সকল গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয় সৌরজগৎ। এই সকল গ্রহ নক্ষত্রগুলোকে কি নিয়ে তৈরি হয়? সৌরজগৎ। অর্থাৎ আমাদের সূর্যটা হলো, মানে এই সূর্যকে কেন্দ্র করে অন্য সকল গ্রহ, ধরো আমাদের পৃথিবী, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এগুলা কি হচ্ছে অনবরত ঘুরতেছে। এবং এই ঘূর্ণনের ফলেই মনে করো যে আমাদের দিন হয়, রাত হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। তোমরা যখন ক্লাস 7-এ উঠবা তখন এই বিষয়ে তোমরা জানতে পারবা বিস্তারিত। বুঝছো কেন হয়? এই বিষয়টা একটু বড় হলেই জানতে পারবা। তো এই যে সূর্যটা আছে, এর চারিপাশে অন্য যে গ্রহ উপগ্রহগুলো আছে, এই গ্রহ উপগ্রহ নিয়েই তৈরি হয় আমাদের সৌরজগৎ। ওকে, তো দেখো আমরা এখানে কি বলেছি এটা একটু তোমাদের দেখাই। কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং এর কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়েই আমাদের সৌরজগৎ গঠিত হয়। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ, পৃথিবী এমন একটি গ্রহ। আচ্ছা,
এখানে আমি তোমাদের বলি, যেখানে জ্যোতিষ্ক বলতে কি বোঝায়? জ্যোতিষ্ক বলতে বোঝায় সকল ধরনের গ্রহ, নক্ষত্র ইত্যাদিকেই আমরা জ্যোতিষ্ক বলি। ঠিক আছে, গ্রহ কি? যারা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। গ্রহ বলতে বোঝায় যারা সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু নিজের কোনো মনে করে কি নেই, এই আলো নেই, তাদেরকে বলা হয় গ্রহ, কিন্তু এরা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। ঠিক আছে, আর উপগ্রহ কি? যেগুলো মনে করো সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরে, তাদের বলা হয় উপগ্রহ। উপগ্রহ কি? যেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, গ্রহকে কেন্দ্র করে ঘুরে, সেগুলোকে কি বলা হয়? উপগ্রহ। ওকে। এবং ধূমকেতু সাধারণত পাথরের তৈরি হয়। এই ধূমকেতু সাধারণত পাথর বা বরফেরও তৈরি হয়। এগুলো সাধারণত মহাকাশে উড়য়মান থাকে, মানে এই যে ছোট ছোট পাথর আছে, এগুলো কি থাকে? ঘুরতে থাকে। ঠিক আছে, এবং যখন কোনো পৃথিবী বা গ্রহের কাছে আসে, সেই গ্রহের আকর্ষণ বলের প্রভাবে সে পৃথিবীর ভেতরে চলে আসে, এবং এগুলো যখন পৃথিবীর বায়ুস্তর ভেদ করে যায়, তখন প্রচন্ড তাপ উৎপাদিত হয়, যার জন্য সেগুলো মনে হয় যে আগুন জ্বলতেছে। ওকে, তো তোমরা কি এই পর্যন্ত সবকিছু বুঝেছো? আমাকে একটু জানাও, তোমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ, তোমাদের আজকে লাইভ কুইজ আছে। চাঁদ হলো তোমার, তার কোনো নিজস্ব আলো নেই, এবং চাঁদে আসতেছি আমরা, এরপরেই চাঁদ আছে। চাঁদ কি? চাঁদ একটা উপগ্রহ, তাই না? চাঁদ বলতে বোঝায় একটা উপগ্রহ। আচ্ছা, চাঁদের আগে আমরা একটু পৃথিবী জেনে নেই। দেখো, সূর্যকে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। এর মধ্যে অন্যতম একটা যেখানে জীব আছে, সেটা হলো পৃথিবী। এবং ধারণা করা হয় আমাদের এই পৃথিবীটাই মূলত একমাত্র গ্রহ যেখানে জীবের সন্ধান পাওয়া গেছে। অন্য কোনো গ্রহে আমাদের জীবের কোনো কিছু অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিক আছে, তো দেখো এটা আমাদের কি আছে একটু পড়ি, চলো আমাদের এখানে দেখি কি বলেছে। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ, মানে সূর্যকে টোটাল 8টি গ্রহ কি করে? ঘুরে। তো পৃথিবীর এমন একটি গ্রহ ধারণা করা হয়, যখন সূর্য সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতন ভেসে বেরিয়েছে। আমি তোমাদেরকে এটা আগেই বললাম যে আমাদের সূর্য তৈরি হয়েছে অনেকগুলো গ্যাসীয় পদার্থ থেকে, এবং এই গ্যাসীয় পদার্থটা তৈরি হওয়ার পরে কিছু কণা কি ছিল? অবশিষ্ট ছিল। এই অবশিষ্ট থাকার পরে সেই অবশিষ্ট অংশগুলো থেকে তৈরি হয়েছে আমাদের পৃথিবী। তো তারপর এখান থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়। ঠিক আছে, পৃথিবীর আকৃতি গোলাকারের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। মনে রাখবা এই কথাটা, একটু ভালোভাবে মনে রাখবা তোমরা। এই যে পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? যে সূর্যের আলো ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, এবং পৃথিবীর সকল শক্তির উৎসই এই সূর্যের আলো। ঠিক আছে, এবং এই যে প্রক্রিয়াতে খাদ্য তৈরি করে, সেটাকে আমরা কি বলি? ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষণ, তাই না? এটা কিন্তু আমরা জানি। তো এই জিনিসটা মনে রাখবা যে সকল শক্তির উৎস কি? সূর্য। তো দেখো, উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আসে। সূর্য থেকে তাপ আসলে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে দেরকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে তোমাদের এই বিষয়ে। মনে করো যে সিকিউ আসে মাঝে মাঝে, যে যদি সূর্যের তাপ পৃথিবীতে আসতো না তাহলে কি হইতো? ঠিক আছে, নাম্বার 1 কি হইতো? পৃথিবী শীতল হয়ে যেত। পৃথিবী কি হয়ে যেত? পৃথিবী শীতল হয়ে যেত, তাই না? পৃথিবী শীতল হয়ে যেত না বাবারা? পৃথিবী কি হয়ে যেত? সূর্যের তাপ যদি না আসতো তাহলে কি হইতো? এটা আমি একটু লিখে দিই তোমাদের। সূর্যের তাপ না আসলে কি হতো? নাম্বার 1 যে ব্যাপারটা, আমরা কোনো ধরনের শস্য উৎপাদন করতে পারতাম না। শস্য উৎপাদন করতে পারতাম না।
ঠিক আছে, শস্য উৎপাদন করতে পারতাম না। তারপরে কি হইতো, আমাদের পৃথিবীটা শীতল হয়ে যেত। পৃথিবী কি হয়ে যেত? পৃথিবী একদম শীতল হয়ে যেত। পৃথিবীর কিছু কিছু অঞ্চল আছে বাবারা, বুঝছো, যেখানে মনে করো যে সূর্যের আলো পড়ে না বললেই চলে। সেখানে তাপমাত্রা কত জানো? সেখানে তাপমাত্রা -0°C নিচে। সেখানে এমন ভাবা হয় যে তুমি জাস্ট একটা পানি নিয়ে এরকম করে ফেলবা, সাথে সাথে মনে করো সেটা বরফ হয়ে যাবে। এইরকম, তারপর গরম পানি, টকবক গরম পানি বাইরে এরকম ফেলবা, ফেলা মাত্রই সেটা কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। অর্থাৎ পৃথিবী কি হয়ে যেত? শীতল হয়ে যেত। শীতল হয়ে যেত। তোমরা সবাই হয়তো রাশিয়ার নাম শুনেছো। রাশিয়ায় কিন্তু বছরে মাত্র 4 মাস সূর্যের আলো থাকে, এবং তারা এই 4 মাসেই ভাবা হয় যে এত পরিমাণ ফসল উৎপাদন করে, যেটা তারা নিজেরা তো খায়, প্লাস পৃথিবীর বাইরে না, সরি, দেশের বাইরেও রপ্তানি করে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা একটু ভালোভাবে তোমরা জেনে নিবা। আরো কিছু অপশন আছে, তোমরা একটু জানবা। যেমন শস্য উৎপাদন করতে পারতাম না, পৃথিবী শীতল হয়ে যেত, তারপরে কি হয়ে যেত, আমরা মনে করো যে খাবার খেতে, মানে খাবার উৎপাদন করতে পারতাম না, যেটা আমি বলে দিলাম অলরেডি, শস্য উৎপাদন করা যেত না। মানে আমাদের চিন্তা করো, সূর্যের আলো ছাড়া আমাদের জীবনটা কতটা কষ্টের হয়ে যেত, তাই না? তো এই যে এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝে নিবা, যেটা আমি তোমাদের বললাম। এবং এখনো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা একটু আমাকে জানাও। এবং তো সবাই ক্লিয়ার? ওকে রাফা, সরি, তোমার নিকনেম দেওয়া আছে বাবা ওটা। বাড়ি সূর্যের রং সাদা না বাবা, বুঝছো? তোমরা আসলে দিনের আলো দেখো ওটা, বুঝছো, কিন্তু সূর্য আসলে জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? বলো, আশা করি কারো কোনো সমস্যা। সৌরজগৎ জানলাম, পৃথিবী জানলাম, এটা আমাদের পৃথিবী। এখন আসো বায়ুমণ্ডল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বায়ুমণ্ডল। ওকে, বায়ুমণ্ডল। আচ্ছা, তোমরা অনেকে হ্যান্ড রাইজ করেছো, কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলবা? বলো। আচ্ছা, দেখি তোমাদের কি কোশ্চেন আছে। হিয়া, তোমার থেকে নিচ্ছি। বলো হিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদেরকে একটু নোটটা করতে দেওয়া হচ্ছে যে আপনি তাড়াতাড়ি নোটের জিনিসটা সরে ফেলেন। ও ঠিক আছে বাবা, ওকে ঠিক আছে, তো নোটের অপশন দিচ্ছি আমি, ঠিক আছে। সো চলো আমরা শুরু করি। ওকে, হ্যাঁ পড়েছিলাম রায়ান, এটা ডিজিটাল বোর্ড, বুঝছো, বাড়ি। ওকে বাড়ি, ঠিক আছে, তোমার সাথে আমার কথা হবে। ওকে, দেখো তো, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে কি বোঝায়? এই যে আমাদের পৃথিবীটা আছে, এই পৃথিবীর চারিপাশে কি আছে? চারিপাশে বায়ু আছে, এবং এই বায়ু স্তরগুলো নিয়েই তৈরি হয় বায়ুমণ্ডল, ঠিক আছে। মোটামুটি ধরতে পারো বায়ু স্তর আছে 6টি। কয়টি? 6টি। তো আপাতত আমরা 6টি জানবো না, আমরা জাস্ট 2টা জানবো, একটা হলো টপোস্ফিয়ার আর একটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, টপোস্ফিয়ারকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম স্তর। টপোস্ফিয়ার কি? পৃথিবীর সর্বপ্রথম স্তর। ওকে, এবং এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তার পরবর্তী স্তরটাই হলো স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। ধরা হয় 10 থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ মানে কি? পৃথিবীর এই যে পৃথিবীর তলটা আছে, এই তল থেকে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত, মানে 15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত যে দৈর্ঘ্য আছে, মানে কিলোমিটার আছে, এই যে দৈর্ঘ্যটা, এটা হলো টপোস্ফিয়ারের সীমানা। ওকে, এবং এই টপোস্ফিয়ারেই সাধারণত আমাদের কি হয়ে থাকে? সকল ধরনের ঝড় বৃষ্টি হয়ে থাকে, কারণ এখানে
বায়ুর আর্দ্রতা থাকে প্রচুর পরিমাণে। ওকে, তো চলো আমরা একটু দেখি তোমাদের এখানে কি বলেছে, একটু দেখে নেই, বা আমরা চিত্র দ্বারা বুঝতে পারি। এই যে খেয়াল করো, এটা কি? এটা হলো আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এখান থেকে 15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত আমাদের যে প্রথম স্তরটা থাকে সেটা হলো ট্রপোস্ফিয়ার। সেটা কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, ওকে। এবং এই ট্রপোস্ফিয়ারেই মূলত আমাদের ঝড় হয়ে থাকে, ঝড় বৃষ্টি হয়ে থাকে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, তুমি এই যে ভূপৃষ্ঠটা আছে, এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবা তত মনে করো যে অক্সিজেনের পরিমাণ কমে থাকবে। কারণ কি? কারণ আমাদের পৃথিবীর যে অভিকর্ষ বল আছে, এই অভিকর্ষ বলের প্রভাবে সকল অণুগুলো পৃথিবীর কাছাকাছি থাকতে শুরু করে। তো যত উপরে যাইতে থাকবা তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। এই জন্য দেখবা যে যারা পর্বত আরোহীরা আছে, তারা যখন উপরে যায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপরে যেতে থাকে। ওকে, তো এটা হলো ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এবং পৃথিবীর দ্বিতীয় স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। কয় কিলোমিটার? 50 কিলোমিটার। ওকে, এবং এই স্তরটাতে কোনো জলীয় বাষ্প থাকে না। মনে রাখবা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এই যে স্ট্র্যাটোস্ফিয়ারটা থাকে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে মনে করো যে কোনো কি থাকে না, কোনো ধরনের জলীয় বাষ্প থাকে না। ঠিক আছে, আমি একটু এই পাশে লিখে দেই। এই যে এখানে কি থাকে না, কোনো জলীয় বাষ্প থাকে না, জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প থাকে না। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, যুদ্ধ বিমানগুলো আছে না বাবারা, যুদ্ধ বিমানগুলো মনে করো চলার জন্য এই স্তরটা অবলম্বন করে থাকে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরটা কি করে থাকে? অবলম্বন করে থাকে। কারণ কি? যেহেতু সেখানে কোনো জলীয় বাষ্প নেই, ঝড় নেই, বাতাসের বাধা নেই, সেজন্য সেখানে যুদ্ধ বিমানগুলো খুব দ্রুত গতিতে চলতে পারে। তো এটা ছিল আমাদের মূলত দুইটা বায়ুস্তর, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আগে এটা নোট করে নাও। ওকে, আচ্ছা, এখন থেকে যেহেতু তোমাদের রিভিশন ক্লাস, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছিলাম যেন তোমাদের কনসেপ্টগুলো অনেক বড়। ঠিক আছে, এখন থেকে একটু আমি স্লোলি মনে করো যে তোমাদের সময় দিব। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? দেখো, আমরা বায়ুমণ্ডল সম্পর্কে জানলাম। চাঁদ, চাঁদ কি? চাঁদ হলো একটা উপগ্রহ, তাই না? এটা আমরা আগেই বললাম। তো দেখো, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ 27 দিনে 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। আচ্ছা, দেখো, চাঁদ মূলত আমরা জানি চাঁদ হলো তোমার মনে করো কি একটা উপগ্রহ, যেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এবং চাঁদকে কোনো সময় আলো নেই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের পৃষ্ঠে সূর্যের আলো পড়ে, সেজন্য চাঁদকে কি দেখায়? আলোকিত দেখায়। ঠিক আছে, এবং চাঁদ ঘুরতে সাধারণত তোমাদের 27 দিন 8 ঘন্টা সময় লাগে। মানে পৃথিবীকে একবার ঘুরতে তার 27 দিন সময় লাগে। চাঁদ ব্যাপারটা খুবই সোজা। তো তোমাদের এই অধ্যায়ের মূলত দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা আমরা পড়েছি কিভাবে পৃথিবী তৈরি হয়, আরেকটা আমরা একটু দেখব। সেটা দেখো, সেটা হলো আমাদের এই যে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠ মানে কি? পৃথিবীর উপরি বিভাগে যে পৃষ্ঠটা আছে সেটাকে বলা হয় ভূপৃষ্ঠ। পৃথিবীর উপরি বিভাগে যে পৃষ্ঠ আছে সেটাকে কি বলা হয়ে থাকে? ভূপৃষ্ঠ। ওকে, তো ভূপৃষ্ঠ মনে করো তোমরা জানবা। মূলত এই টপিকটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ পৃথিবীর গঠনটা কেমন, এই বিষয় থেকে তোমাদের সিকিউ প্রচুর পরিমাণে আসে। তোমাদের পরীক্ষার বলো বা যদি কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দাও, সেখানেও মনে করো আসে। তো দেখো, আমাদের এই যে পৃথিবীটা আছে, এটাকে সাধারণত 3টা স্তর আছে। কয়টা স্তর?
তিনটা স্তর, একটা হলো শিলামণ্ডল, আরেকটা হলো গুরুমণ্ডল, আরেকটা হলো কেন্দ্রমণ্ডল। একটা হলো শিলামণ্ডল, আরেকটা গুরুমণ্ডল এবং একটা কি কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সবার উপরের যে স্তরটা অর্থাৎ ভূপৃষ্ঠটা সেটা হলো শিলামণ্ডল। এটা খুব শক্ত একটা স্তর এবং এটা পৃথিবীর উপরের স্তর, ঠিক আছে। তারপরেই থাকে আমাদের গুরুমণ্ডল। গুরুমণ্ডল পৃথিবীর নিচের স্তরকেই বলা হয় গুরুমণ্ডল। এবং এই যে গুরুমণ্ডলটা আছে এটা অনেকটা নরম এবং এটা তুলনা করা হয় এটা চলমান থাকে, ঠিক আছে, মানে এটা নরম হওয়ার জন্য এটা পৃথিবীতে কি করে অভ্যন্তরে ঘুরতেছে। এবং সবচাইতে তাপপ্রবল এবং প্রচন্ড শক্তি যেখানে থাকে সেটা হলো কেন্দ্রমণ্ডল। ধারণা করা হয়ে থাকে যে পৃথিবীর যখন পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন উপরের যে অণুগুলো ছিল সেগুলো ঠান্ডা হয়ে আমাদের মনে করো কি হয়েছে ভূপৃষ্ঠ তৈরি হয়েছে, কিন্তু অভ্যন্তরের যে অণুগুলো ছিল সেগুলো শীতল হতে পারে নাই, সেই জন্য এখনো সেখানে কি প্রচন্ড তাপ রয়ে গেছে, ঠিক আছে। আমরা দেখো এটা একটু ভালোভাবে দেখি, তোমাদের চিত্র আছে সেটা একটু দেখি তাহলেই বুঝতে পারবা। এই যে সর্বপ্রথম যে স্তর এটা হলো পৃথিবীর মনে করো প্রথম স্তর, ঠিক আছে, যেটাকে আমরা বলি শিলামণ্ডল। তারপরেই থাকে এই যে তোমাদের মানে এই স্তরটা, ঠিক আছে, আমি প্রথমটা দেখেছি মানে বাইরের আবরণটা দেখেছি, এটাকে বলা হয় কি, এটা বলা হয় শিলামণ্ডল। মানে এই যে পৃথিবীর উপরে যে স্তর মাটির যে স্তর এটাকে বলা হয়ে থাকে কি শিলামণ্ডল। এবং দ্বিতীয় স্তরকেই বলা হয়ে থাকে গুরুমণ্ডল, ঠিক আছে। প্রথম স্তরটাকে কি বলা হয়ে থাকে শিলামণ্ডল, শিলামণ্ডল, আর দ্বিতীয় স্তরকে বলা হয়ে থাকে গুরুমণ্ডল। এবং একদম শেষে যে স্তরটা থাকে এটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল, ওকে। তো দেখো এই যে ছোট বলের মতন দেখতেছো এখানেই কিন্তু প্রচুর পরিমাণে তাপ থাকে, বুঝছো। এবং এই যে দ্বিতীয় স্তরটা দেখতেছো গুরুমণ্ডল, এটা অনেকটা মনে করো যে পানির মতন এরকম ঘূর্ণায়মান থাকে, মানে এটা অনেকটা তরল পদার্থ দ্বারা তৈরি, এটা কি থাকে ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে। এবং এর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় শিলামণ্ডল। এবং এই শিলামণ্ডলটা অনেকটা প্লেটের মতন হয়, মানে প্লেট বলতে বোঝায় কি, যেগুলো সাধারণত মনে করো এই ভাসমান থাকে, এই যে গুরুমণ্ডল থাকে এই গুরুমণ্ডলের উপরে ভাসমান থাকে। এবং এগুলো যখন ঘুরে, এই যে গুরুমণ্ডলটা যখন ঘুরে এটা ঘুরতে থাকে, সেই সাথে সাথে আমাদের যে শিলামণ্ডলটা আছে সেটাও স্তরটা একটা আরেকটার নিচে যেতে থাকে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটার জন্যই আমাদের ভূমিকম্প হয়ে থাকে। কিভাবে হয় আমি তোমাদের দেখাচ্ছি। আপাতত বলো শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এটা কি বুঝতে পেরেছো নাকি? ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা দেখি। তো দেখো আমরা দেখলাম শিলামণ্ডল কি, গুরুমণ্ডল কি এবং কেন্দ্রমণ্ডল কি, তাই না? এই বিষয়ে আমরা জানলাম। এখন দেখো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, পৃথিবীর অভ্যন্তরীণ স্তর কেন্দ্রমণ্ডল সম্পর্কে একটু জানি। চলো, গুরুমণ্ডলের নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল, তাই না? পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3200 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলগুলি নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশ এরা কঠিন কিন্তু বাইরের দিকে গলিত অবস্থায় আছে। ধারণা করা হয় যে পৃথিবীর সৃষ্টির পর বাইরের অংশ আছে, এটা আমি বললাম। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো, এই যে সোনা আছে না, সোনা যেটা বর্তমানে 2 লাখ টাকা অলমোস্ট ভরি, এই কেন্দ্রমণ্ডলে যে তাপীয় যে পদার্থগুলো আছে এগুলো থেকে সোনা হয়ে থাকে, ঠিক আছে। মজার একটা ব্যাপার, ঠিক আছে। তো পৃথিবীর অভ্যন্তরীণ স্তর সম্পর্কে জানলাম। এখন আসো টেকটনিক প্লেট তত্ত্ব, এই ব্যাপারটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু তোমাদের একটু বলে দেই ভালোভাবে। আচ্ছা, মেবি এখানে একটা নোট ভুল করেছে অপারেটর, কোনো সমস্যা নেই। তো দেখো একটু খেয়াল করো সবাই। আচ্ছা, এই পর্যন্ত একটু খেয়াল করো আগে ভালোভাবে দেখো। তো এই যে টেকটনিক প্লেট তত্ত্ব আছে এটা তোমাদের আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে পারবা ভালো। দেখো সাউন্ডটা কমিয়ে দেই তাহলে বুঝতে পারবা। আগে দেখো বলেছে, দেখো কেন ভূমিকম্প হয়।
কেন অগ্নিগিরি উদ্গীরিত হয় বিজ্ঞানীরা এগুলোর ব্যাখ্যা করতে প্লেট টেকনিকের তত্ত্ব নামে একটি তথ্য নিয়ে আসে। আচ্ছা, তো এই তত্ত্বের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত, এগুলোকে প্লেট বলা হয়। মানে যে তোমাদের যেটা বললাম পৃথিবীর উপরের যে স্তরটা থাকে সেটা, এই প্লেটগুলোই গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে। এই প্লেটগুলোই প্রতি বছর কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়। প্লেটগুলো কখনো একটি থেকে আরেকটি দূরে সরে যায়, আবার কখনো কখনো একে অন্যের দিকে আসে। কখনো কখনো প্লেটগুলো বছর কয়েক মিলিমিটারের উপরে উঠে বা নিচে নেমে আসে। এখন স্বাভাবিকভাবেই তুমি ধরো আমি এই মাটির উপর মানে বিল্ডিং এর 3 তলায় আছি, তো বিল্ডিংটা যদি একটু উপরে করা হয় বা অবস্থান সরানো হয় তাহলে কিন্তু এটা নড়ে উঠবে, তাই না? তো পৃথিবীর যে টেকটনিক প্লেটগুলো আছে এগুলো যদি মনে করো যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে নয় তাহলে কিন্তু নড়ে যায় এবং এর ফলে কি হয়, ভূমিকম্প হয়। টেকটনিক প্লেট কি বুঝতে পেরেছো? হ্যাঁ আউসা বই ঠিক আছে বুঝছো, হয়তো এখানে মনে করো যে আমাদের অপারেটর ভুল পিন করে দিয়েছে। খুবই ভালো হিয়া। আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার বলো? ওকে, তো আমাদের মোটামুটি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে? তো এই যে টপিকগুলো ছিল এটা ছিল আমাদের মূল টপিক। এখন ভূতর্ক বা মাটি গঠন প্রক্রিয়া এগুলো আশা করি তোমরা পারবা। এগুলো আমি আর পড়াইলাম না, কারণ এগুলো খুবই সোজা একটা জিনিস যে মাটি কিভাবে তৈরি হয়েছে বা গঠন না, এগুলো কি তোমাদের দেখিয়ে দিব? বলো যে মাটি কিভাবে তৈরি হয়েছে এগুলো কি একটু দেখিয়ে দিব? তোমরা বলো, একটু জানাও তোমাদের কি মাটি কিভাবে তৈরি হয়েছে এই জিনিসগুলো একটু কি দেখিয়ে দিব? ওকে, আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখছো না স্যার লাগবে না, একজন দুইজন লিখেছো, দেখিয়ে দেন। আচ্ছা আব্দুল্লাহ, তোমার অ্যান্সারটা দিচ্ছি। অ্যাটমসফিয়ার বলা হয়ে থাকে, এটা হলো এই পৃথিবীর যে স্তর আছে, বায়ুমণ্ডল স্তর আছে, এটার একটা গ্যাসীয় পদার্থ যেটা সাধারণত সূর্যের অতি বেগুনি রশ্মি আসা থেকে পৃথিবীকে রক্ষা করে। যার জন্য আমাদের পৃথিবীতে সূর্যের অতি বেগুনি রশ্মি আসে না, কারণ এই যে অতি বেগুনি রশ্মিটা আছে এটা সূর্যের তাপমাত্রা বৃদ্ধি করে। বুঝতে পেরেছো আব্দুল্লাহ? আব্দুল্লাহ এখন ক্লিয়ার তোমার কনসেপ্ট? আচ্ছা আজান দেয়, আমরা একটু অপেক্ষা করি আজানটা শেষ হোক। ওকে ওকে, দেখো তোমাদের অনেকেই মাটি নিয়ে সমস্যা আছে, তো আমি একটু দেখিয়ে দেই। দেখো মাটি গঠন প্রক্রিয়া। আচ্ছা, মাটি সাধারণত কিভাবে গঠিত হয় আমি যদি বলি, মাটি সাধারণত ভাবা হয় শিলা থেকে গঠিত হয়। কি থেকে? শিলা। মানে এই যে পাথরগুলো দেখো না, এই যে পাথরগুলো থাকে এগুলো অনেক সময় মনে করো বৃষ্টিতে বা ক্ষয় হয়ে মাটি তৈরি হয়। খুবই সিম্পল ব্যাপার, এখানে বোঝার মতন কিছু নাই। এবং এই মাটির সাধারণত 3টি স্তর থাকে। কয়টি স্তর থাকে? 3টি স্তর থাকে, ঠিক আছে? আচ্ছা এখানে স্তরটা দেয় নাই, যাই হোক 3টি স্তর থাকে। উপরের স্তরটাকে আমরা ভূত্বক বলি এবং এই স্তরটা সাধারণত আমাদের তৈরি হয়ে থাকে, মনে করো যে উপরের যে স্তরটা থাকে সেটাকে বলা হয় ভূত্বক, এবং তার নিচেই একটা স্তর থাকে, সেই স্তরটাকে বলা হয়ে থাকে তোমাদের হিউমাস। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে বা মনে করো যে কি বলা হয়ে থাকে, প্রাণী আছে বা উদ্ভিদ আছে, এগুলো পচে তৈরি হয় হিউমাস, এবং নিচের স্তরটা থাকে হলো তোমাদের গুড়ি পাথর, নুড়ি পাথর, ঠিক আছে? তো এটার 3টা স্তর থাকে, এটা হলো মাটি। আর এখন আছে খনিজ পদার্থ, অর্থাৎ মাটির নিচে আমরা যে সকল প্রাকৃতিক সম্পদ দেখে পাই সেগুলোকে বলা হয় খনিজ পদার্থ। সেগুলোকে কি বলা হয়ে থাকে? খনিজ পদার্থ। ওকে, তো এই খনিজ পদার্থগুলো প্রকৃতিতে পাওয়া যায়, মাটির নিচ থেকেও খনিজ সম্পদ বেশি পাওয়া যায়। কখনো কখনো এরা পরের মাটির সাথেও মিশে থাকে, ঠিক আছে? খনিজ পদার্থ সাধারণত 2 ভাগে ভাগ করা হয়েছে। তো দেখো লোহা মাটিতে খনিজ হিসাবে পাওয়া যায়। আচ্ছা আজানটা শেষ হোক, ওয়েট।
আচ্ছা, আজকে কোনো কুইজ নেই আদিল, তোমাদের রিভিশন ক্লাসগুলোতে কুইজ রাখতেছি না, কারণ রিভিশন ক্লাসে পড়ার টপিক অনেক। ঠিক আছে, তো দেখো, আচ্ছা, তো আমরা বিভিন্ন খনিজ পদার্থগুলো দেখলাম। এই যে মাটির নিচে যেগুলো সম্পদ পাওয়া যায় সেগুলোকে খনিজ পদার্থ বলা হয়। এগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জৈব পদার্থ আর একটা হলো অজৈব পদার্থ। জৈব পদার্থ কোনগুলো? যেগুলো সাধারণত মনে করো জীবদেহের থেকে তৈরি হয়। যেমন ধরো অনেক জায়গায় অনেক বন জঙ্গল থাকে, সেখানে কোনো কারণবশত মাটির নিচে পড়ে গেল, সেখান থেকে জৈব পদার্থগুলো তৈরি হয়। যেমন ধরো জীবাশ্ম জ্বালানি যেগুলো বলি, তেল, গ্যাস, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি, কারণ এগুলা জীবের দেহের থেকে তৈরি হয়। এবং অজৈব পদার্থ রয়েছে। অজৈব পদার্থ কোনগুলো? যেগুলো সাধারণত প্রাকৃতিকতেই থাকে, মানে নিজেই প্রাকৃতির একটা অংশ, যেটা প্রাকৃতিক থেকে ভাবেই তৈরি হয়, সেটাকে বলা হয় প্রাকৃতিক উপাদান। ঠিক আছে, যেমন ধরো সোনা, তারপরে আরো কিছু পদার্থ আছে, এগুলো কি প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আর কি তোমাদের অধ্যায়। তোমাদের যে কাজ থাকবে, এই যে জীবাশ্ম জ্বালানি আমি পড়াইলাম তোমাদের, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, আর বহু নির্বাচনীয় কিছু রাখছি আমি। তো তোমরা বলো, পৃথিবীর বয়স কত বিলিয়ন বছর? দেখি কে বলতে পারো। এখন তোমাদের কাজ, বলো পৃথিবীর বয়স কত মিলিয়ন বছর, জানাও আমাকে। আচ্ছা, ওকে আহসাব, তোমার অপশন ঠিক আছে। নেক্সট, আর কেউ বলতে পারবা? মহাবিশ্ব গঠিত হয়েছে কি দিয়ে? হ্যাঁ আহসাব, তোমার আনসার ঠিক আছে। পরবর্তীতে, ওকে, তো দেখো, যেহেতু তোমাদের ক্লাস টাইম অলমোস্ট ওভার হয়ে গেছে, তো জানি তোমরা এগুলো পারবা, আমি শিওর। আমাকে 4 নাম্বার অপশনটা বলো তো, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কোন গ্যাস আমাদের রক্ষা করে? বলো এটা কি হবে? সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কোন গ্যাস আমাদের রক্ষা করে? হ্যাঁ, ভেরি গুড আহসাব, হয়েছে তোমারটা। জারিফ, হয় নাই তোমারটা বাবা, ভুল। হিয়া, হিয়া ভুল হয়েছে। এটা হবে ওজোন স্তর। ঠিক আছে, ওজোন স্তর, ওজোন গ্যাস, এই গ্যাসটা সাধারণত অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। আব্দুল্লাহ, যেটা তোমাকে মাত্র আমি বললাম, বুঝছো? ওজোন স্তর। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। তোমাদের বাসার কাজ থাকবে, এগুলো তোমরা পারবা আমি জানি, এগুলো আর ধরলাম না তোমাদের। আচ্ছা, তোমাদের এরপর থেকে আমি যাও এমসিকিউ কুইজ রাখবো। ঠিক আছে, কুইজ রাখবো তোমাদের। এই যে আমি কিছু এমসিকিউ সিকিউ আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো সবাই? স্ক্রিনশট নিয়েছো? আশা করি নিয়েছো। এটা আমি গ্রুপেও দিয়ে দিবনি। তারপরে এটা, এবং এই তিনটার ভেতর যে কোনো একটা বা দুইটা লিখলে বেশি ভালো হয়। দুইটা লিখে আমাকে দিবা। ঠিক আছে, দুইটা লিখে আমাকে দিবা। তোমাদের কিছুক্ষণের ভেতরে এই সিকিউ গুলো দিয়ে দিচ্ছি, এই সিকিউ গুলো দেখে তোমরা আমাকে মনে করো যে কোনো দুইটা দিবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ।